নমস্কার, আমি ঝুনু সরকার। প্রতিবারের মতো এবারও আমি নিজের লেখা একটি উপপাদ্য বিষয় এখানে বলতে চাই। বিষয়টির নাম দিয়েছি প্রতীক্ষা। না, এটা কিন্তু কোনো গল্প বা কিছু নয়, এটা একটা বিশ্লেষণ ধরনের লেখা। শুনুন আজকের লেখা প্রতীক্ষা। শুরু করছি। মাঝে মাঝে পেন খাতা খুলে বসি কিছু লিখব বলে। বেশ কিছুদিনই বা বলি কী করে, এই মাস কয়েক হলো বাংলার বাইরে আছি। কাজ প্রায় নেই বললেই চলে। রান্নার লোক রান্না করে দিয়ে চলে যায়, কাজের লোক বাসন মাজা ঘর মোছা করে। ওরা এলে একটু কথাবার্তা বলি। রান্নার মেয়েটা বাঙালি, কাকদ্বীপে ওদের বাড়ি, ভাগ্যান্বেষণে এসেছে বলা যায়। ওর সাথে কথা বলে বুঝেছি এখানে রান্না করে টাকা পয়সা জোগাড় করাই ওর প্রধান লক্ষ্য। ওর মা, বাবা, শ্বশুর, শাশুড়ি সব দেশে। বর এখানে একটা হোটেলে কাজ করে। খুব কম পয়সার কাজ, তবু বউকে নিয়ে এসেছে নিজের কাছে। দুটো সন্তান, বড়টার বয়স 10, তাকে তার দেশের ঠাকুমার কাছে রেখে এসেছে। ছোট ছেলেটার বয়স 6 বছর, সে আছে বাবা মার সাথে। এই মেয়েটা মানে রান্নার মেয়েটা বেশ চালাক চতুর। ওর কথাতেই জেনেছি ও মাসে প্রায় 30-32 হাজার টাকা উপার্জন করে। যত তাড়াতাড়ি সম্ভব ওরা টাকা পয়সা গুছিয়ে নিয়ে দেশে ফিরে যাবে। আসলে দেশে জমি জমা আছে অনেকটাই, শাশুড়ি লোক লাগিয়ে খাটায়। সেই চাষাবাদ থেকে ওদের ওখানের খাওয়া দাওয়া চলে যায়। বলেছিল বড় ছেলেটাকে হস্টেলে রেখে পড়াবে। খুব ইচ্ছা ছেলে দুটোকে মানুষ করার। ওর চোখ মুখে বেশ একটা দৃঢ়তার ছাপ আছে। আর এখানে ছোট ছেলেটাকেও একটা পাবলিক স্কুলে পড়াবে। আমি যেহেতু ওর কথাগুলো যথেষ্ট আগ্রহ নিয়ে শুনি, তাই আমার সাথে এই ধরনের কথাবার্তা শেয়ার করে ও। আমারও ভালো লাগে ওদের জীবনে উঁকি ঝুঁকি মারতে। সেদিন বলছিল আমি একটা স্কুটি কিনব। স্কুটি কেনার কারণটা কি বলো তো? ছোট ছেলেকে যে স্কুলে ভর্তি করাবো সেখানে যেতে হলে স্কুলের গাড়ি ভাড়া প্রতি মাসে 4,000 টাকা। প্রতি মাসে 5,000 টাকা ইএমআই দিয়ে যদি একটা স্কুটি কিনে নিতে পারি, তবে কিছুদিন ভালো করে শিখে নিয়ে নিজেই ছেলেকে নিয়ে স্কুলে আনা নেয়া করতে পারবো। এই উচ্চ মানসিকতার তারিফ করি নিজের মনে। যখন পুনেতে ছিলাম সেখানে একটা মারাঠি মেয়ে রান্নাবান্না করত। তার নাম ছিল সবিতা। খুব কম কথার মানুষ, তবে এমনও হতে পারে হয়তো আমাদের ভাষাটা ও ক্যাপচার করতে পারতো না, তাই হয়তো কথা বলতো না। ও এলে আমি এখানকার মতোই ওর আশেপাশে একটু ঘুরে বেড়াতাম, একটু আমাদের রান্নাটা শেখাতে চাইতাম। ও মাছ, মাংস, ডিম এগুলো কিছুই রাঁধত না। ওরা নিরামিষাশী। সেই সবিতা নিজে স্কুটি চেপে আসতো। সবিতার স্কুটিটা চালানোটা আমি অতটা আশ্চর্য হইনি, কারণ পুনেতে মহারাষ্ট্রিয়ানরা স্ত্রী পুরুষ নির্বিশেষে সকলে স্কুটি চড়ে যাতায়াত করে। ওই দেশে আমাদের বেঙ্গল থেকে ওরা অনেক এগিয়ে গেছে। কিন্তু এই সুচিত্রা, মানে এই বর্তমানে যে মেয়েটার কথা বললাম, ওর নাম সুচিত্রা, ওর শুভ বাসনা আমার মনে আলাদা একটা জায়গা করে নিয়েছে। যাক, বাঙালিরা, বিশেষ করে এই স্তরের বাঙালি যারা শুধু 15 বছর বয়সে স্কুল শেষ না করেই বিয়ের পিঁড়িতে বসে, 16 বছরে সন্তানবতী হয়, তারা যখন এইভাবে এগিয়ে যাচ্ছে, তাদের অস্তিত্বকে প্রকাশ করছে, আমার মনে বাঙালি বলে নিজেকে একটু গর্বিত লাগছে। আমাদের শিক্ষিত সম্প্রদায় যখন তখন একটা কথা বলে, স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড। আরে একবার এই মানুষগুলোকে তো দেখুক। আমরা যখন আমাদের ছেলে মেয়েকে বড় বড় ইংলিশ মিডিয়াম স্কুলে পড়িয়ে মানুষ করি,
ডাক্তার ইঞ্জিনিয়ার করে বেড়ালের মতো বিদেশে যাতে তারা উচ্চ শিক্ষার জন্য যেতে পারে সেজন্য লাফাতে চেষ্টা করি, কি করে শিখে ছিড়ব। সত্যি সত্যি কি কোনো স্ট্যান্ডার্ড হয় সেটা? আমরা শেখাই মা বাবাকে কিভাবে একা করে দিতে হয়, কোনো দায়িত্ব কর্তব্য না করে। আরও শেখাই দুর্গাপুজোর ছুটিটা কিভাবে কমিয়ে তাতে পড়ার শিডিউলটা ইনপুট করে দিতে হয়, কিভাবে আত্মীয় স্বজনের সাথে কম মেলামেশা করতে হয়, তাদেরকে এড়িয়ে যেতে হয়। আমরা নিজেরাই বুঝতে পারছি না আমরা কতটা তাদের একা করে দিচ্ছি। এইভাবে আস্তে আস্তে নিজের মনের থেকেও ওরা আর অন্তরে তাদের পাওয়া যাচ্ছে না। আমাদের স্ট্যান্ডার্ড মানুষদের হিসেবে যারা নিচুতলার মানুষ, আসলে তারাই মান আর হুঁশ নিয়ে মনুষ্যত্বের মানদণ্ড তৈরি করছে, দায়িত্ব নিচ্ছে, নিজের ছায়ায় অপরকে শান্তি দিচ্ছে, কষ্ট করছে, অনুভব করছে। এই প্রতীক্ষা, সেটাকে অপেক্ষাও বলা যায়। ওটা নিজেদের উন্নীতকরণের প্রতীক্ষা। এই বাংলার বাইরে এসে আমি খুব ভালো আছি। নিজেকে বোঝার আর খোঁজার, অপরের অবস্থাকে নিজের অস্তিত্ব মনে করার একটা আগ্রহ জন্মাচ্ছে। আরও একটা কাজ এখানে নিত্য করি। এই ফ্ল্যাটের বারান্দায় আমি অনেকটা সময় কাটাই। রাস্তায় চলমান গাড়ি, লোকজন এসব দেখি। সকালবেলা থেকে রাস্তাতে অনেক লোক চলাফেরা করে। বেশিরভাগ লোক কাঁধে মাথায় ব্যাগ নিয়ে জিনিসপত্র নিয়ে যায়। এদের যাতায়াতের গতি ছন্দ বিভিন্ন রকম। এটা একটা হাউসিং এস্টেট। এখানে ABCD আপ টু জে পর্যন্ত টাওয়ার আছে। এটা বলার উদ্দেশ্য এটাই, এখানে লোক সংখ্যা কত। এই টোটাল এরিয়াটা পাঁচিল দিয়ে ঘেরা। এর চারদিকে চওড়া রাস্তা আছে, আর আছে বাগান, সুইমিং পুল, ফুটবল, ক্রিকেট, ভলিবল গ্রাউন্ড, চিলড্রেন পার্ক, সব কিছু। কিন্তু সকাল থেকে রাত অবধি যে যার মতো সময় পায়, সে কানে ফোনের কর্ড ঝুলিয়ে, হাতে আজকালকার স্পিড মাপার যে ঘড়ি পাওয়া যায় তা লাগিয়ে, ভালো ভালো ওয়াকিং শ্যুজ পরে কি সুন্দর জোর কদমে হেঁটে যাচ্ছে। আমার বারান্দা থেকে এদের লক্ষ্য করি। ছেলে, মেয়ে, শিশু, বয়স্ক, পুরুষ, মহিলা সবাই ওয়াক করছে। আমাকেও বাড়িতে বলে, যাও একটু হেঁটে এসো। ওসব আবার আমার একটুও ভালো লাগে না। আসলে চরিত্রে আমি একটু ফাঁকিবাজ, তাই এটা এড়িয়ে যাই। তবে যেটা লক্ষ্য করি তা হলো, আমি বললাম না, পাঁচিলের ওপারে রাস্তা বাইরের লোকেদের যাতায়াতের জন্য, আর পাঁচিলের ভিতরের রাস্তায় হেঁটে চলে এখানকার লোকজন। যেহেতু ওপরের বারান্দায় আমি দাঁড়িয়ে আছি, তাই পাঁচিলের দুপাশের রাস্তার মানুষদের মধ্যে কোথাও একটা মিল খুঁজতে চাই। দেখি দুধারের রাস্তাতেই লোকজন হাঁটছে। দু পক্ষের স্পিডও প্রায় সমান, তবে লক্ষ্য একেবারেই আলাদা। এই হাউসিংয়ের পিছনে আরও বড় বড় হাউসিং তৈরির কাজ চলছে। সেখানে মিস্ত্রি ধরনের লোকজনই বেশি, তবে বেশ কিছু ইঞ্জিনিয়ার শ্রেণীর মানুষও সেখানে আসে। তারা গাড়িতে চেপে আসেন। তাই এত অবতারণা করলাম কেন জানেন? এই পাঁচিলের দুপাশের মানুষের মিল শুধু হাঁটার একটা জৈবনিক কাজ। এটা উভয় পক্ষেই সম্পন্ন করছে, কিন্তু অমিলও আছে। তা হলো, পাঁচিলের ভিতরে হাঁটতে থাকা মানুষগুলো তাদের খাবারগুলো পাচিত করার জন্য, তাদের শরীরের সুঠাম কাঠামো বজায় রাখার জন্য, মেটাবলিজম ঠিক মতো কায়েম করতে তারা এই পরিশ্রম করছে। আর পাশের মানুষগুলো তাদের রুটি রোজগারের জন্য রাস্তায় ব্যস্ত। কত তাড়াতাড়ি তাদের কর্মস্থলে তারা পৌঁছতে পারবে তার জন্য ব্যস্ত। আর কাজ শুরু করার পর তা শেষ করে আবার ফিরে যেতে হবে তার জন্য ব্যস্ত। কাজের এই বেতনের মধ্যেই তাদের সংসার চালাতে হবে, এবং সেই বেতন তাদের কত কষ্ট করে সংগ্রহ করে তার ঘরের জন্য ব্যবহার করতে হবে। তাই তাদের তো বড়লোকি করলে চলবে না, তাদের হেঁটে হেঁটেই সেই কাজটা যতটা কম পয়সায় করা যায় সেইটুকু করার তারা চেষ্টা করছে। তাই
কাজের ট্যাগগুলো আলাদা হলেও মেটাবলিজম কিন্তু সেম। তার মানে প্রতীক্ষা, সকলেরই একটা জায়গায় পৌঁছনোর অপেক্ষার প্রতীক্ষা। এই প্রতীক্ষা সবসময় একটা নির্দিষ্ট পথে পৌঁছে দিতে পারে মানুষকে। তবে স্তর বিন্যাসে এদের আলাদা আলাদা ভাবমূর্তি। তবে এই প্রতীক্ষা যতদিন থাকবে ততদিন আমাদের উন্নীতকরণ সম্ভব। সব পেয়েছির আসরে পৌঁছে গেলেই ওইখানেই সব প্রতীক্ষার অবসান। তাই প্রতীক্ষা টিকিয়ে রেখে নিজেদের অস্তিত্বকে প্রমাণ করতে হবে আমাদের সবাইকে। দু ধরনের প্রতীক্ষার কথা বললাম এখানে। এক ধরনের প্রতীক্ষা আপনারা দেখলেন, ওই যে সবিতা আর সুচিত্রার মতো মানুষদের এগিয়ে যাওয়ার প্রতীক্ষা, সবাইকে পিছনে ফেলে। আর এই প্রতীক্ষা যে বললাম, সেটাও প্রতীক্ষা তাদের নিজেদের উন্নীতকরণের জন্য। এক উন্নীতকরণ হচ্ছে তাদের শরীর স্বাস্থ্য, অন্য উন্নীতকরণ হচ্ছে তাদের যে টাকা পয়সা উপার্জন করছে, সেই উপার্জনের টাকা তারা যাতে সঠিক পথে লাগাতে পারে, তার জন্যে পূর্ণ দমে তারা প্রচণ্ড বেগে খেটে চলেছে। তাই বললাম মেটাবলিজম কিন্তু সেম, কিন্তু তাদের প্রতীক্ষাটা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের। আজকে শেষ করলাম, জানি না আপনাদের কেমন লাগবে। যেরকমই লাগুক সেই রকমই কিন্তু প্রতিক্রিয়া দিতে চেষ্টা করবেন। একটু কমেন্ট পেলে লেখার আগ্রহ জন্মায়। নমস্কার।